নমস্কার, আমি স্বাগতা মণ্ডল, একজন রেজিস্টার্ড নার্স, কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ এ স্টাফ নার্স গ্রেড 2 ইন আ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হেলথ ফেসিলিটি। গতকাল জেই এমএসসিএন অর্থাৎ WBJEEBর তত্ত্বাবধানে হওয়া জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর এমএসসি নার্সিং কোর্সের জন্য কাউন্সেলিংয়ের ডেট এবং প্রসিডিওর পাবলিশ হয়েছে। তো আজকে আমরা সেই নিয়েই আলোচনা করব। চলুন শুরু করা যাক। কিছু বেসিক রুল প্রথমেই বলে রাখি। প্রথমত, পুরো প্রক্রিয়াটি হবে একটি সেন্ট্রালাইজড অনলাইন প্রসিডিওরের মাধ্যমে, কোনো রকম অফলাইন বা আলাদা কোনো প্রসেসে নয়। দ্বিতীয়ত, যাদেরই একটি জিএমআর আছে, অর্থাৎ যাদেরই একটা র্যাঙ্ক রয়েছে, তারাই কিন্তু এই প্রসেসে পার্টিসিপেট করতে পারবে। তৃতীয়ত, এটি হবে 2টি রাউন্ডে, কিন্তু রেজিস্ট্রেশন হবে একবারই, যেটি হবে 17ই নভেম্বর থেকে 19শে নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং। এবং এই রেজিস্ট্রেশনের জন্য 500 টাকা ফিজ সাবমিট করতে হবে। তো কিভাবে রেজিস্ট্রেশন করবেন? নিজস্ব অ্যাকাউন্টে যাবেন WBJEEB সাইটে, এবং সেখানে গিয়ে নিজের আইডি পাসওয়ার্ড দিয়ে খুললেই আপনারা 17 তারিখ থেকে এই রেজিস্ট্রেশন লিঙ্ক পাবেন। এবং সেখানে নিজে থেকেই আপনার যে অ্যাপ্লিকেশনের সময় যে সমস্ত ডেটা প্রোভাইড করেছিলেন সেগুলো অলরেডি সেখানে চলে আসবে। এবং সেখানে একটি বিশেষ জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যে কেউ যদি বাবা মার নামের জায়গা ব্ল্যাঙ্ক রেখে থাকেন অ্যাপ্লিকেশন করার সময়, সেই জায়গাটি কিন্তু এবারে ফর্ম ফিল আপের সময় অর্থাৎ রেজিস্ট্রেশনের সময় NA পুট করতে হবে, এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, নিজস্ব একটি ব্যাংকের অ্যাকাউন্ট ওখানে প্রোভাইড করতে হবে। তাছাড়াও র্যাঙ্ক ডিটেলস ওখানে প্রোভাইড করতে হবে, অ্যাকাডেমিক ডিটেলস প্রোভাইড করতে হবে, এবং আরও কিছু টেনওসি বা এক্সপিরিয়েন্সের ব্যাপার ওখানে প্রোভাইড করতে হবে। সেটা আপনারা নিজেরাই বুঝে যাবেন। তো ব্যাংক ডিটেলসটা কেন প্রোভাইড করতে হবে? তার কারণ হচ্ছে পরবর্তীকালে যদি কোনো কারণে রিফান্ড করতে হয়, তো সেই ক্ষেত্রে যেন কোনো অসুবিধা না হয়, তার জন্য ব্যাংক ডিটেলসটা ওখানে প্রোভাইড করতে হবে। এবার আসি, রেজিস্ট্রেশন তো করে ফেললেন 500 টাকা দিয়ে, তারপরে কি? তারপরে হচ্ছে আপনার ফার্স্ট রাউন্ডের কাউন্সেলিং শুরু হবে। তার আগে একটা জিনিস বলে রাখি, যেটা আমি মিস করে গেলাম। রেজিস্ট্রেশন করলেন, তার সাথে সাথে চলবে চয়েস ফিলিং। চয়েস ফিলিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যার জন্য আগে আপনাদেরকে সিট ম্যাট্রিক্সটা ভালোভাবে দেখে নিতে হবে। সিট ম্যাট্রিক্সটা সাইটে রয়েছে, সাইট থেকে আপনারা সিট ম্যাট্রিক্স দেখে নিতে পারেন। এবার পোস্ট বেসিক BSc নার্সিংয়ের মতো MSc নার্সিং নয়, সেখানে আরও কিছু জিনিস ম্যাটার করে। যেমন হচ্ছে যে MSc নার্সিংয়ের জন্য কলেজ তো ম্যাটার করে বটেই, তার সাথে সাথে সাবজেক্টটাও একটা ম্যাটার করে। তো আপনারা সিট ম্যাট্রিক্স ওয়াইজ আমার মনে হয় যেটা আপনাদের নিজস্ব আগে একটা আলাদা রকমভাবে তৈরি করে নেওয়া দরকার, আপনাদের চয়েস ওয়াইজ, আপনাদের প্রেফারেন্স ওয়াইজ, তারপরে অনলাইনে পুট করা উচিত চয়েস ফিলিংটা। এবার চয়েস ফিলিংটা আপনারা নিজেদের মতো করে করলেন। চয়েস ফিলিংটা কীভাবে হবে? ওখানে কলেজের নাম থাকবে, তার সাথে সাবজেক্টের নাম থাকবে। ধরুন আপনার প্রায়োরিটি হচ্ছে OBG, সেক্ষেত্রে আপনি কি করবেন? এবং অবশ্যই গভর্নমেন্ট, সেক্ষেত্রে আপনি আপনার গভর্নমেন্টের আন্ডারে যে সমস্ত কলেজগুলো পার্টিসিপেট করছে সেই কলেজগুলোকে পরপর সাজালেন। অবশ্যই হচ্ছে যে কলেজটা আপনি প্রথমে চান সেই কলেজটাকেই 1 নম্বরে দেবেন। তার সাথে তার পাশে আপনাকে ওই কলেজের আন্ডারে কোন সাবজেক্টে কতগুলো সিট আছে সেটা তো আপনি সিট ম্যাট্রিক্স দেখে বুঝে যাবেন। তো আপনাকে ওখানে অপশন আসবে, ধরুন আপনি CMC চুজ করলেন, CMCর আন্ডারে 5খানা সাবজেক্টেই MSc হয়, তো আপনি চুজ করলেন তার মধ্যে OBG। এবার এখানেই ম্যাটার করছে কার প্রায়োরিটি কোনটা। কারুর প্রায়োরিটি থাকে আমার কলেজটা ভ্যারি করছে, আমার সাবজেক্টের দরকার নেই, সাবজেক্ট যে কোনো একটা পেলেই হবে। আবার কারোর ভ্যারি করছে আমার এই সাবজেক্টটাই দরকার, সেটা যে কোনো কলেজ হলেই হবে। এখানে দুটো কিন্তু ব্যাপার আছে। তো যাদের যা চয়েস তারা সেরকমভাবেই করবেন। যাদের চয়েস আমার কলেজ ম্যাটার করে, তারা অবশ্যই গভর্নমেন্ট কলেজগুলোকে আগে দেবেন। যেমন CMC দিলেন, CMCর আন্ডারে প্রত্যেকটি সাবজেক্টকে তারপরে চুজ করে দেবেন। সেটাও নিজের প্রেফারেন্স ওয়াইজ, OBG চুজ করলেন, মেন্টাল হেলথ চুজ করলেন, এরকমভাবে পেডিয়াট্রিক এরকমভাবে চুজ করলেন। তারপরে আপনি RG কর দিলেন,
আরজি করের আন্ডারেও যা যা রয়েছে সেই সাবজেক্টগুলো চুজ করলেন। এক্ষেত্রে কি, এক্ষেত্রে আপনার কাছে কলেজটা ম্যাটার করছে, আপনার কাছে সাবজেক্টটা ম্যাটার করছে না। কারণ আপনি যখন সিএমসি চুজ করবেন তার আন্ডারে ফার্স্টে ওবিজি দেবেন, স্বভাবতই আপনার সেকেন্ডে আপনি চুজ করলেন পেডিয়াট্রিক, সিএমসির আন্ডারে পেডিয়াট্রিক, তার মানে আপনার ফার্স্ট অপশন কি সিএমসি ওবিজি, সেকেন্ড অপশন কি সিএমসি পেডিয়াট্রিক, থার্ড অপশন কি সিএমসি মেডসার্চ, ফোর্থ অপশন কি সিএমসি মেন্টাল হেলথ। এরকম ভাবে ভাগটা হয়ে যাচ্ছে, তারপরে পরের কলেজ যাচ্ছে। আবার এক ধরনের ভাবে আপনারা সিট চুজ করতে পারেন বা চয়েস ফিলিং করতে পারেন, সেটা হচ্ছে ধরুন আপনার দরকার ওবিজি সাবজেক্ট, আপনি সিএমসি ওবিজি দিলেন, দ্বিতীয় অপশনে আপনি এনআরএস ওবিজি দিলেন, তৃতীয় অপশনে আপনি আরজি কর ওবিজি দিলেন, ফোর্থ অপশনে এরকমভাবে সেম আগের সাবজেক্টগুলো ফিক্স। তারপরে যখন আপনার ওবিজি সাবজেক্ট শেষ হয়ে গেল প্রত্যেকটা কলেজে, নেক্সট আপনি আবার সিএমসি দিলেন, তার আন্ডারে হয়তো আপনার সেকেন্ড প্রেফারেন্স পেডিয়াট্রিক, আপনি পেডিয়াট্রিক দিলেন। এরকমভাবে কিন্তু করতে হবে চয়েস ফিলিংটা। আশা করি বোঝাতে পারলাম। এরকমভাবে চয়েস ফিলিংটা করতে হবে। 17 থেকে 19 তারিখ পর্যন্ত চয়েস ফিলিংয়ের ডেট আছে, এবং এই চয়েস ফিলিংটা করার পর একটা সেভ অপশন আছে, সেই সেভ অপশনটাকে অবশ্যই ক্লিক করতে হবে। আপনি যদি সেভ অপশনটা না ক্লিক করেন তাহলে কি হতে পারে সেটা আমি বলছি। চয়েস লকিংয়ের ডেট দিয়েছে 19 তারিখ, চয়েস লকিংয়ের ডেট দিয়েছে 19শে নভেম্বর। আপনি ধরুন চয়েস ফিলিং করলেন আপনার মতো করে, মনের মতো করে সাজিয়ে, কিন্তু আপনি সেভ অপশনটা ক্লিক করলেন না, এবং কোনো কারণে, যেটা অবশ্যই কাম্য নয়, তাও আপনি ভুলে গেলেন যে আপনাকে 19 তারিখে লক করতে হবে চয়েসটা, আপনি লক করলেন না, তাহলে কি হবে? আপনার যতগুলো চয়েস ছিল সব অবসলিউট হয়ে গেল। এটাই ধরে নেওয়া হলো আপনি কোনো রকম চয়েস পুট করেননি। কিন্তু যদি আপনি চয়েস ফিলিং করলেন অ্যান্ড সেভ অপশনটা ক্লিক করে রাখলেন, তাহলে এটাই ধরা হবে যে আপনি যদি বাই এনি চান্স ভুলেও যান আলাদা করে গিয়ে অ্যাকাউন্টে ঢুকে লক করতে, তাহলে ওই যে সেভ অপশনটা করে রেখেছেন সেই ওয়াইজ আপনার চয়েস ফিলিং নিজে নিজেই লক হয়ে যাবে। এটা হচ্ছে ম্যাটার। এবার আসি নেক্সট ধাপ, যেটা হচ্ছে ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট, যেটা ডেট পাবলিশ করেছে 21শে নভেম্বর। যদিও এই ডেটগুলো কোনো রকম আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সে পাল্টাতেও পারে। তো ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্টের রেজাল্ট আপনার বেরোবে 21শে নভেম্বর। আপনার ধরুন একটা র্যাঙ্ক ওয়াইজ আপনি একটা পেয়েছেন কলেজ, হয়তো আপনার সেকেন্ড রাউন্ডের মানে সেকেন্ড অপশন যেটা ছিল সেটা পেয়েছেন, ঠিক আছে, আপনি পেলেন। এখানে কতগুলো প্রসেস আসছে। যখনই ফার্স্ট রাউন্ডের আপনার অ্যালটমেন্ট রেজাল্ট বেরোলো, তখনই আপনাকে ওখানে একটা ফিজ সাবমিট করতে হবে, যেটা হচ্ছে সিট অ্যাকসেপ্টেন্স ফিজ। কত টাকা? সেটা 1000 টাকা ধার্য করা রয়েছে। এই ফিজ জমা দেওয়ার এবং ফিজিক্যাল ভেরিফিকেশন ওই অ্যালোটেড কলেজে গিয়ে, তার ডেট বলা হয়েছে 21শে নভেম্বর থেকে 24শে নভেম্বরের মধ্যে। আপনারা কলেজের সাথে যোগাযোগ করে নেবেন যে কোন টাইমে ওনারা ভেরিফিকেশন করবেন। জেনারেলি যে আমাদের ডিউটি আওয়ার্স যেমন 10টা থেকে, সেই টাইমেই ভেরিফিকেশন হয়। তো আপনি ফিজ পেমেন্ট করলেন, ফিজ পেমেন্ট করার পরে সিটটা অ্যাকসেপ্ট করে নিলেন এবং কলেজে গেলেন। সেখানে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন আপনাকে করতে হবে। ফিজিক্যাল ভেরিফিকেশন করার জন্য যেই যে ডকুমেন্টগুলো আপনাকে কাউন্সিল বলে দিয়েছে যে এই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, সেগুলো আমি বলে দিচ্ছি একবার। প্রথমত হচ্ছে প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার, দ্বিতীয়ত হচ্ছে র্যাঙ্ক কার্ড, 3 নম্বরে আছে ক্লাস 10th অ্যাডমিট কার্ড অথবা আপনার বার্থ সার্টিফিকেট এজের জন্য। তারপরে মার্কশিট অফ অল সেমিস্টার, মানে আপনার নার্সিংয়ের সমস্ত ইয়ারের মার্কশিট নিয়ে যেতে হবে। তার সাথে আপনি সমস্ত কিছুর মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মার্কশিট সমস্ত কিছু নিয়ে যাবেন। তার সাথে আছে নার্সিংয়ের রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং ডিগ্রি সার্টিফিকেট। তারপরে টিআরের জন্য এনওসি এবং তার সাথে সাথে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। আর হচ্ছে যাদের কাস্ট রয়েছে, স্পেশালি ওবিসিদের ক্ষেত্রে ওবিসি এনসিএল 1 এপ্রিল 2025 ডেটে অথবা তারপরে রিভ্যালিডেট হওয়া ওবিসি এনসিএল সার্টিফিকেট কিন্তু লাগছে। এছাড়াও ফিজিক্যালি ডিসেবলদের জন্য তাদের সার্টিফিকেট, এবং একটি বিশেষ জিনিস যেটা হচ্ছে যে আপনি অ্যাপ্লিকেশন করার সময় যেই ফোন নাম্বারটি দিয়েছিলেন আপনার ফর্ম ফিল আপে, সেই সিম থাকা ফোন আপনাকে নিয়ে যেতে হবে, কারণ ওখানে একটি ওটিপি আসবে। তো এটা হচ্ছে ডকুমেন্টস দরকার
বাট আমি বলবো আপনার যা যা ডকুমেন্টস রয়েছে একাডেমিক আপনি সমস্ত নিয়ে যাবেন, কারণ কখন কোনটা দরকার হয়তো বলা যায় না, সব কটা নিয়ে যাওয়াই দরকার। ওকে, কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন সেগুলো তো হলো। এরপরে আসি আবার প্রসিজিওরে। আপনি গেলেন ফিজিক্যাল ভেরিফিকেশন করতে, সিট অ্যাকসেপ্টেন্স ফিজ আপনি 1000 টাকা দিলেন, এবং সেখানে এবার আপগ্রেডেশনের একটা ব্যাপার থাকে কি না, আপনি আপগ্রেডেশন করতে চান কি চান না। ধরুন আপনার ফার্স্ট অপশন আপনি পেয়ে গেছেন সিএমসি ওবিজি, আপনার আর কোনো দরকার নেই আপগ্রেডেশন করার। ওখানে কিন্তু সাইটে গিয়ে আবার আপনাকে ওখান থেকেই, যদিও এগুলো ইনস্টিটিউট থেকে বলে দেবে ভেরিফিকেশনের সময়, আপনাকে ওখানে নো আপগ্রেডেশন করতে হবে। আপনি যদি নো আপগ্রেডেশন না করেন বা ইয়েস আপগ্রেডেশন কোনোটাই করলেন না, তার মানে কিন্তু আপনি ফিজ পেমেন্ট করলেও আপনি এই কাউন্সিলিং প্রসেস থেকে বাদ চলে গেলেন। আপনাকে ফিজ পেমেন্ট করতে হবে, তার সাথে ইয়েস অর নো আপগ্রেডেশন ফিল আপ করতেই হবে, এবং তার সাথে সাথে তো ভর্তির প্রক্রিয়া আছেই। যদিও এগুলো ইনস্টিটিউশন আপনাকে পুরোপুরি গাইড করে দেবে, তাও আমি বলে রাখছি। এটা হলো যার ফার্স্ট অপশন পেয়েছেন তার ক্ষেত্রে। ধরুন কেউ একজন পেয়েছেন সেকেন্ড অপশন, তিনি চাইছেন যে আমার ফার্স্ট অপশনটা হলে ভালো হতো, আমি আপগ্রেডেশন করাবো, তাকে ইয়েস আপগ্রেডেশন করতে হবে। অবশ্যই অ্যাকসেপ্টেন্স ফিজ দিতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, তার সাথে আপনাকে ইয়েস অপশনটা ক্লিক করতে হবে। হয়ে গেল। কিন্তু আপনি অ্যাডমিশন নিলেন না, আপনি ইয়েস অ্যাপ্লিকেশন দিলেন, ফিজিক্যাল ভেরিফিকেশন ইনস্টিটিউটে গিয়ে করালেন। ওকে, এবার আসবে সেকেন্ড রাউন্ড। সেকেন্ড রাউন্ডে কি, সেকেন্ড রাউন্ডের ফল প্রকাশ হবে 26শে নভেম্বর। 26শে নভেম্বর ফল প্রকাশ হবে, এবং তার ফিস দেওয়ার ডেট বলা হয়েছে 26শে নভেম্বর থেকে 29শে নভেম্বর। সেকেন্ড রাউন্ডে কারা কারা পার্টিসিপেট করবে? সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করবে প্রথমত হচ্ছে যারা ফার্স্ট রাউন্ডে আপগ্রেডেশন ইয়েস করেছিলেন তারা, দ্বিতীয়ত হচ্ছে যারা ফার্স্ট রাউন্ডে কোনো রকম সিট অ্যালোটেড হয়নি তারা, অ্যান্ড তৃতীয়ত যাদের ফার্স্ট রাউন্ডে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন ছাড়া অন্য যে কোনো ভ্যালিড রিজনের জন্য অ্যালটমেন্ট ক্যান্সেল হয়েছে তারা। এই তিনটে ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু এই সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করছে। এবার সেকেন্ড রাউন্ডের ফল প্রকাশ হলো। সেকেন্ড রাউন্ডের জন্য যারা অলরেডি ফার্স্ট রাউন্ডে ফিজিক্যাল ভেরিফিকেশন করেছেন এবং সিট অ্যাকসেপ্টেন্স ফিজ দিয়েছেন, তাদেরকে আবার নতুন করে 1000 টাকা সিট অ্যাকসেপ্টেন্স ফিজ দিতে হবে না। কিন্তু যারা এই প্রথমবার অ্যালটমেন্ট পেলেন তাদেরকে কিন্তু 1000 টাকা সিট অ্যাকসেপ্টেন্স ফিজ দিতে হবে। ওই যে পিকুলিয়ার টাইম আছে 26শে নভেম্বর থেকে 29শে নভেম্বর পর্যন্ত, ওই টাইমের মধ্যে 1000 টাকা সিট অ্যাকসেপ্টেন্স ফিজ দিতে হবে, এবং তার সাথে যেই অ্যালোটেড ইনস্টিটিউট পেয়েছেন সেই ইনস্টিটিউটে গিয়ে আপনাকে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। ওকে, এবার আপনি ধরুন আপগ্রেডেশনে ছিলেন, আমি আপগ্রেডেশনে ইয়েস করেছিলেন, আপনি পেয়ে গেলেন আপনার প্রথম অপশন। সেকেন্ড অপশনে ছিলেন, আপনি উপরে উঠে ফার্স্ট অপশন পেয়ে গেলেন। ওয়েল, আপনি গেলেন ওই ফার্স্ট অপশনের ইনস্টিটিউটে, ওখানে গিয়ে অ্যাকসেপ্ট করে নিলেন, কোনো অ্যাডমিশন নিয়ে নিলেন, অসুবিধা নেই। কিন্তু এমনও হতে পারে যে আপনি সেকেন্ড অপশনে ছিলেন, আপনি সেকেন্ড অপশনেই রয়ে গেলেন, তখনও কিন্তু আপনাকে ওখানে যেতে হবে ইনস্টিটিউটে এবং অ্যাডমিশন নিতে হবে। আপনি যদি সেটা না করেন বা কিছুই না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে অ্যালটমেন্টটা ছিল সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল। ওকে, আপনার সিট অ্যাকসেপ্টেন্স ফিস দেওয়া থাকলেও আপনার অ্যালটমেন্ট ক্যান্সেল হয়ে যাবে। এবং এমনও হতে পারে যে আপনি উপরে উঠেছেন, মানে ধরুন সেকেন্ড অপশন থেকে ফার্স্ট অপশনে উঠেছেন, আপনি যদি না যান ইনস্টিটিউটে, আপনি কিন্তু ওখান থেকে বাদ চলে গেলেন। ওকে, এবার তাদের জন্য কিছু শর্ত দেওয়া রয়েছে। যাদের কোনো ভ্যালিড রিজনের কারণে ফার্স্ট অ্যালটমেন্ট ক্যান্সেল হয়েছিল, তাদের কি করণীয়? তারা যদি যেই অ্যাডমিশন পেয়েছিলেন, ফার্স্ট অপশন পেয়েছিলেন, যদি সেই ফার্স্ট অপশন পেলেন, তাহলে ওই ইনস্টিটিউটে যেতে হবে। ইনস্টিটিউটে গিয়ে যেই কারণে আপনার ক্যান্সেল হয়েছিল সেটাকে অবশ্যই রেকটিফাই করে নিয়ে যেতে হবে, এবং আপনি আবার অ্যাডমিশন নিতে পারবেন। আর যদি সেকেন্ড অথবা ল্যাটার কিছু পেয়ে থাকেন,
সেক্ষেত্রে আপনাকে কিন্তু সেক্ষেত্রেও ইনস্টিটিউশনে যেতে হবে এবং আপনার ডকুমেন্টস সাবমিট করে সেখানে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে ব্যাপারটা এবং অ্যাডমিশন নিতে হবে। সো এইটা হচ্ছে প্রসিজিওর। এবার এখানে কিছু ব্যাপার রয়েছে। ওই যে আপনি ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিয়েছিলেন, এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা ধরুন রেজিস্ট্রেশন ফিস দিয়েছে, কিন্তু ফার্স্ট রাউন্ড সিটও পাবলিশ হয়ে গেছে, ফার্স্ট রাউন্ড অ্যালটমেন্ট, তারপরে তার মনে হলো যে না আমি এমএসসিটা করবো না, আমি উইথড্র করব। তো তারা কিন্তু সেখানে গিয়ে উইথড্র করতে পারেন। সেখানে ইনস্টিটিউটে গিয়েই আপনাকে উইথড্র করতে হবে। এখানে স্পষ্ট লিখে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এখানে কোনোভাবেই ইনভলভ থাকবে না। এটা সম্পূর্ণ আপনার এবং ইনস্টিটিউশনের ব্যাপার। আপনি ইনস্টিটিউশনে গেলেন এবং সেখানে গিয়ে যদি বলেন যে আপনি উইথড্র করতে চান, ওদের আলাদা প্রসিজিওর রয়েছে। সেই প্রসিজিওর ওয়াইজ আপনি আপনার রেজিস্ট্রেশন ফিজ না, সিট অ্যাকসেপ্টেন্সে যে 1000 টাকা পে করেছিলেন সেটা আবার ব্যাক পেতে পারেন। এটা যে কোনো মোমেন্টে হতে পারে। তো এরকম একটা ব্যাপার আছে। আশা করব এরকম ব্যাপার কেউ করবেন না, বাট স্টিল এরকম একটা প্রসেস কিন্তু রয়েছে। তো এইটা হচ্ছে কাউন্সেলিং প্রসেস। আশা করি আমি আপনাদের অনেকের কোয়ারিজ মেট আপ করতে পারলাম, যারা আমার আগের ভিডিওগুলোতে কমেন্ট করেছিলেন এবং যারা আমাকে পার্সোনালিও জানতে চেয়েছেন এমএসসি নার্সিংয়ের কাউন্সেলিংয়ের ব্যাপারে। তবুও যদি কারোর কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে, আপনারা আমাকে পার্সোনালি মেসেজ বা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আমি আবারও চেষ্টা করব সেগুলোকে রিজলভ করার। ধন্যবাদ।